প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। এসিপি পাওয়ার প্লে প্রেজেন্ট 30 মিনিট ইংলিশে আমি তোমাদের তারিক ভাইয়া স্বাগত জানাচ্ছি। সো আমরা টেস্ট পেপার সলভের আজকে নবম ক্লাস অর্থাৎ 9 নাম্বার ক্লাসে আমরা আসছি। সবাই ইতিমধ্যে যারা জয়েন করে ফেলেছো আমাকে একটু জানাও যে শুনতে পাচ্ছ কিনা, তোমরা সাউন্ড টাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে ফেলো। ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাই। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবা কনসেপ্টগুলো। ওকে, সবাই শুনতে পাচ্ছ কিনা? আমরা পড়ায় ফিরে যাব, যেহেতু অল্প সময় আমাদের ক্লাস হয়, দেন আমরা পড়ায় ফিরবো। সবাইকে একটু মেনশন করে ফেলো। সো দেখো, আমরা প্রিপোজিশন নিয়ে কথাবার্তা বলতেছিলাম। এখন কিছু শর্টকাট কনসেপ্টগুলো আমাদের লাগবে। রেগুলার প্রিপোজিশন কানেক্টরস আমাদের লাগবে, এবং একই সাথে টেক্সট বইয়ের ছিলাম মাদারিন ম্যানভিল নিয়েও, সেখান থেকে আলোচনা হবে। ঠিক আছে, ধারাবাহিকভাবে এই ক্লাসের মধ্যে সবকিছু সলভ করে নিবা। আসলে ওয়ালাইকুম আসসালাম যারা ইতিমধ্যে জয়েন করে ফেলেছো। আচ্ছা, এখন ধরো ফার্স্ট একটা প্রশ্ন একটু সলভ করে দেবা সবাই। প্রথম প্রশ্ন এমসিকিউ প্যাটার্নে রয়েছে, বা টেস্ট পেপার থেকে বা বিভিন্ন কনসেপ্ট থেকে আসলে নেওয়া হয়েছে। সবাই একটু কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলো। দেখো, বলা হচ্ছে উই শুড বি টলারেন্ট। বুঝতে পারছো? এখানের কনসেপ্টে একটু মনোযোগ দাও। টলারেন্ট, আমাদেরকে সহিষ্ণু হতে হবে। ভালো করে বুঝো, সহিষ্ণু মানে সহ্য ক্ষমতা বাড়াতে হবে। সহিষ্ণু, অসহিষ্ণু, বুঝতে পারছো? অসহিষ্ণু, ধৈর্য, এমন এমন কথাবার্তা বলা হচ্ছে। ঠিক আছে? এবং তুমি ধরো অসহনশীল হয়ে উঠলা, অর্থাৎ সহ্য ক্ষমতা নেই, অসহনশীল, এমন শব্দগুলোর পরে প্রেপোজিশন অফ বসে। এটা একটা কনসেপ্ট, ভালো করে বুঝবা। এবং আরেকটা কনসেপ্ট শেখাচ্ছি, 90% উত্তর, এটা যদিও শর্টকাট কনসেপ্ট, তোমার সলভ হবে 90% প্রেপোজিশন সলভ করতে পারবে এসএসসি এবং অ্যাডমিশনে। সেইটা কি হচ্ছে দেখো, এই জায়গাতে একটু মনোযোগ দিবা। এখানে দেখো আমি লিখতেছি কি, উই, এটা সাবজেক্ট পেলাম। শুড বি, এই অংশটা হচ্ছে ভার্ব। খেয়াল করো, এই যে শুড বি পাচ্ছ, এই জায়গাটাকে আমরা ভার্ব বলে ডিফাইন করব। ঠিক আছে, এটা। এবং দেখো এখানে বি ভার্ব আছে। প্রশ্ন হচ্ছে সাবজেক্টের পরে বি ভার্ব। বি ভার্ব মানে এম হতে পারে, বি ভার্ব মানে ইজ হতে পারে, বি ভার্ব মানে আর হতে পারে, বি ভার্ব মানে ওয়াজ হতে পারে, বি ভার্ব মানে ওয়্যার হতে পারে। ঠিক আছে, তাহলে কনসেপ্টটা কি পাচ্ছ? সাবজেক্ট, বি ভার্ব, অর্থাৎ অ্যামিজ আর ওয়াজ ওয়্যার। বুঝতে পারছো? এদের এই যে কনসেপ্টটা পাচ্ছ, এদের ঠিক পরে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। খুব ভালো করে বুঝবা। অর্থাৎ এই টলারেন্ট শব্দটি এখন অ্যাডজেক্টিভ। এমন হলে এদের পরে প্রেপোজিশন অফ ব্যবহার হয়। ঠিক আছে, প্রেপোজিশন অফ ব্যবহার হয়। এই স্ট্রাকচারটা দেখবা 90% ক্ষেত্রে কাজে লাগবে। একটু মনোযোগ দাও। সাবজেক্ট, বিভার্ব, এদের পরে অ্যাডজেক্টিভ। সাবজেক্ট, বিভার্ব, অ্যাডজেক্টিভ, এই সিকোয়েন্স যদি হয় দেন প্রেপোজিশন অফ ব্যবহার হবে। আর সব থেকে আরো অ্যাপ্রোপ্রিয়েট কনসেপ্ট হচ্ছে সহিষ্ণু, অসহিষ্ণু, ধৈর্য ধারণ, অসহনশীলতা, এমন যদি বাক্যে, যেমন টলারেন্ট, সহ্য করা, এমন কনসেপ্ট যদি বোঝায়, তাহলে আমরা প্রেপোজিশন অফ ব্যবহার করব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, উই শুড বি টলারেন্ট অফ অপোজিশন। আমাদের উচিত ধৈর্য ধারণ করা। সাবজেক্ট, বিভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন অফ, এই কনসেপ্টটা অধিকাংশ, ব্যতিক্রম কিছু থাকবে না, সেটা আমি বলছি 90% ক্ষেত্রে প্রিপোজিশন সলভ করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এবার বিভার্বের পরে তো অ্যাডজেক্টিভ বসে, তাহলে এবার এটা সলভ করে ফেলো তো দেখি। এটা সলভ করো।
সক্রেটিস, সাবজেক্ট, ওয়াজ, বিভার্ব, অ্যাকিউজড, অ্যাডজেক্টিভ। সলভ করে ফেলো তো দেখি। সাবজেক্ট পাচ্ছ, বিভার্ব পাচ্ছ, অ্যাকিউজড অ্যাডজেক্টিভ পাচ্ছ, তাহলে প্রিপোজিশন বসাও দ্রুত। সাবজেক্ট, বিভার্ব, অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, বিভার্ব, অ্যাডজেক্টিভ, দ্রুত উত্তর করবা, ঠিক আছে? সাবজেক্ট, বিভার্ব, অ্যাডজেক্টিভ। এই কনসেপ্ট আমি আবার বলতেছি, 90% ক্ষেত্রে তোমার উত্তর হয়ে যাবে। বুঝতে পারছো না? 90% ক্ষেত্রে তোমার উত্তর হবে। অ্যাকিউজড অফ, দারুণ। অ্যাকিউজড অফ শব্দের অর্থ হচ্ছে অভিযুক্ত। অ্যাকিউজড অফ, ডি অপশন কারেক্ট ফর্ম, অ্যাকিউজড অফ। আচ্ছা আমাকে বলো তো, বিচার প্রক্রিয়ায় আসলে কি কি ব্যবহার হইতে পারে? বিচারাধীন মানে বিচার, মারামারি গ্যাঞ্জামের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করি? ধরো কে কাকে মেরেছে, ওই রফিকই বোধহয়, ঠিক আছে, সুমনকে মেরেছে, সন্দেহ করা হচ্ছে, সাসপেক্ট। ভালো করে বুঝো, সাসপেক্ট, সন্দেহ করা হচ্ছে। তারপর তুমি বললে একটু আগে ভাই অভিযোগ দেয়া হচ্ছে, অ্যাকিউজ। কনসেপ্টগুলো একটু ভালো করে বুঝো। তুমি বললে যে আমি গিলটি বোধ করতেছি, মানে অপরাধ রিলেটেড ব্যাপার, তাহলে নিলাম গিলটি। ঠিক আছে, কনসেপ্ট তোমার কাছে মনে হতে পারে, মানে তুমি অভিযুক্ত, আরো কি হতে পারে, কনভিক্ট, কনভিক্ট, বুঝতে পারছো? কনভিক্ট। এবং ধরো আমরা বললাম এই যে সন্দেহ থেকে বা জেলে অনেকদিন জেলে ছিল তার থেকে মুক্তি দিলাম, মুক্তি পাওয়া অর্থেও দেখো গেট রিড অফ মানে মুক্তি, অ্যাকুইট অফ। অর্থাৎ এই রিলেটেড শব্দগুলোর পরে কনভিক্ট অফ, গিলটি অফ, অ্যাকিউজড অফ, সাসপেক্ট অফ, বুঝতে পারছো? সাসপেক্ট অফ। এখন দেখো খেয়াল করো, আবার ধরো নিষ্পাপ, নির্দোষ, সেখানেও তুমি বলতে পারো ইনোসেন্ট অফ, ইনোসেন্ট অফ। এখন তোমার শাস্তি দেয়া হবে, দণ্ড দেয়া হবে, তখন কি হবে, পুট টু, পুট টু মানে শাস্তি দেয়া, দণ্ড দেয়া, সেন্টেন্স টু, সেন্টেন্স টু। তোমাকে আর কি করা যেতে পারে, শাস্তি দেয়া হচ্ছে, লিখে ফেলো পুট টু, সেন্টেন্স টু, চার্জ টু, চার্জ উইথ হয় শুধু ব্যতিক্রম, চার্জ উইথ শাস্তি দেওয়ার ক্ষেত্রে, চার্জ উইথ একটু ব্যতিক্রম কনসেপ্ট দেখবা, পুট টু, সেন্টেন্স টু, চার্জ উইথ শাস্তি দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আবার শাস্তি দণ্ড দেওয়া অর্থে কন্ডেম টু, ডিইএমএন, কন্ডেম টু। দেখো শাস্তি, দণ্ডাদেশ ক্ষেত্রে চার্জের পরেই শুধু উইথ বসে, এছাড়া দণ্ডাদেশ, হ্যাঁ, দণ্ড দেওয়া এমন যদি বোঝায় তাহলে আমরা সাধারণত প্রেপোজিশন কি, টু ব্যবহার করি। দণ্ড দেওয়া মানে শাস্তি দেওয়া, শাস্তি দেয়া, ঠিক আছে, শাস্তি দেয়া। কন্ডেম টু, পুট টু, সেন্টেন্স টু, শুধু চার্জ উইথ, চার্জ উইথ। ভালো করে এবার লিখে ফেলো। তাহলে দেখেছো নিষ্পাপ, নির্দোষ, অভিযোগ, ইনোসেন্ট অফ, আবার অভিযোগ করা হচ্ছে, সাসপেক্ট অফ, অ্যাকিউজ অফ, গিলটি অফ, কনভিক্ট অফ, গেট রিড অফ, অ্যাকুইট অফ। লিখেছো সবাই? মানে বিচার আচার প্রক্রিয়ার শব্দগুলোর সাথে সাধারণত প্রিপোজিশন অফ হয়। তো বিচার কিভাবে শুরু হয়, সন্দেহ থেকে বিচার শুরু হয়, মুক্তি দেয়া, বিচারের শেষে নির্দোষ করা, এরকম। সবাই বলো একটু দ্রুত কনসেপ্টটা কি লিখেছো কিনা, সবাই কনসেপ্টটা কি লিখেছো কিনা? আচ্ছা, এবার আমাকে বলো দেখি, হি
পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করো। এই যে পাচ্ছি আমরা হি ওয়াজ গিলটি, সাবজেক্ট পাচ্ছ, বিভার পাচ্ছ, অ্যাডজেক্টিভ পাচ্ছ গিলটি। তাহলে এখানে প্রেপোজিশন কি হবে? দ্রুত সলভ করো। ওকে, সাবজেক্ট পাচ্ছ, বিভার পাচ্ছ, অ্যাডজেক্টিভ পাচ্ছ, তাহলে প্রিপোজিশন আমরা কি নিব? সুন্দর, সাবজেক্ট, বিভার, অ্যাডজেক্টিভ। এই কনসেপ্ট যখন আমরা পাচ্ছি, দেখবা অধিকাংশ ক্ষেত্রেই প্রিপোজিশন অফ ব্যবহার হবে। একদমই যখন বাক্য না বুঝবা, এই কনসেপ্টটা কাজে লাগায় উত্তর হয়ে যাবে। এবং এটা নন ফর্মাল ইংরেজিতে ব্যবহার করা হয় সকল ক্ষেত্রে, সো ঝুঁকি মুক্ত থাকবা। সাবজেক্ট, বিভার্ব বা লিঙ্কিং ভার্ব, অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো না? লিঙ্কিং ভার্ব, অ্যাডজেক্টিভ, এমন ক্ষেত্রে প্রিপোজিশন আমরা অফ এর ব্যবহার করব। তাহলে আমরা পাচ্ছি অফ, গিলটি অফ। আবার দেখো, হি ওয়াজ টোটালি ইনোসেন্ট, হি ওয়াজ টোটালি ইনোসেন্ট। হি ওয়াজ কনসেপ্টটা দেখে ফেলো, সাবজেক্ট, ওয়াজ, বিভার্ব এবং অ্যাডজেক্টিভ। মনোযোগ দিও, সাবজেক্ট পাচ্ছ, বিভার্ব পাচ্ছ এবং অ্যাডজেক্টিভ। এখন তোমাকে একটু বাধা দিতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, অ্যাডভার্ব একটা থাকতেই পারে, এটা নিয়ে তো তোমার কথা না। দেন আমরা প্রেপোজিশন কাকে ব্যবহার করব বলে ফেলো। সিনোনিম বলা হচ্ছে, মানে তোমাকে বলা হচ্ছে নিষ্পাপ অর্থে, সহিষ্ণু, অসহিষ্ণু, সহনশীল, অসহনশীল, এমন অর্থে প্রিপোজিশন অফ বসে। আরেকটি কনসেপ্ট বলা হয়েছে বিচারাধীন কনসেপ্ট, অর্থাৎ বিচার প্রক্রিয়া। বিচার প্রক্রিয়ায় কি হয়? কাউকে অভিযোগ করা হয়, তখন প্রিপোজিশন অফ হয়। কাউকে সন্দেহ করা হয়, এরপর সন্দেহ থেকে তাকে মুক্তি দেয়া হয়, তখন মুক্তি দেয়া হয়, তখন অফ হয়। মুক্তি দিলে সে কি হয়ে গেল? সে এত সময় অপরাধী ছিল, এখন সে নিষ্পাপ হয়ে গেল, নির্দোষ হয়ে গেল, তখন প্রিপোজিশন অফ হয়। শাস্তি দেওয়ার ক্ষেত্রে প্রিপোজিশন টু বসে। ধরো সেন্টেন্স টু, পুট টু, তারপরে তোমরা কন্ডেম টু, শুধু চার্জ উইথ বসে। ওকে, ইনোসেন্ট অফ কনসেপ্টটা খেয়াল রেখো। এবার বলো, দ্য পিপল গ্রিউ ইম্প্যাশন। দেখো, প্যাশন শব্দের অর্থ সহিষ্ণু, এবার এখানে অসহিষ্ণু বোঝাচ্ছে, অসহ্যকর, মানে যার মধ্যে ধৈর্য শক্তি নেই, অসহিষ্ণু। অসহিষ্ণু, এই অসহিষ্ণু হলে সবসময় সহনশীলতা, সহনশীল, অসহনশীল, সহিষ্ণু, এমন যখন বোঝাবে, তখন প্রেপোজিশন আমরা কাকে নিব? অফ। দ্য বার্ডেন অফ হ্যাভি, দ্য পিপল গ্রিউ, মানুষ অসহিষ্ণু হয়ে উঠতেছে, কিসের জন্য? অফ দ্য বার্ডেন অফ হ্যাভি ট্যাক্সেশন, হঠাৎ করে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, এই ট্যাক্স বাড়ানোর ফলে লোকজন অসহিষ্ণু হয়ে উঠতেছে। বুঝতে পারছো? হঠাৎ ট্যাক্স বেড়ে গেছে, অসহিষ্ণু হয়ে উঠতেছে। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসো, এটা সময় চলে যাচ্ছে। দ্য পিপল গ্রিউ, আমরা একই ধরনের কনসেপ্ট নিয়ে ফেলেছি। নাও 6 নাম্বার বলো, শি ওয়াজ। এই যে এই জায়গাটা একটু খেয়াল রাখবা, এই জায়গাতে একটা ঝামেলা হইতে পারে। এটা সাবজেক্ট, ভালো করে বুঝো, এটা বিভার্ব, এটা অ্যাডজেক্টিভ। কনসেপ্টটা বুঝো। আমরা একটু আগেই বলেছিলাম সাবজেক্ট, বিভার্ব, এই যে কিছু ক্ষেত্রে ঝামেলা করবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এমন হলে প্রিপোজিশন অফ বসে, কিন্তু এক্সেপশনাল দেখো, নোট বেইন,
আমরা বারবার বলতেছি বিচার মানে শাস্তির ক্ষেত্রে, বুঝতে পারছো? যে ইংরেজিগুলো বসে শাস্তির ক্ষেত্রে, শাস্তি দেয়া হচ্ছে, যে ইংরেজিগুলো বসে সেটার মধ্যে কি কি হতে পারে একটু আগেই লিখেছি, আবার লিখতেছি। পুট টু, দণ্ডাদেশ মানে শাস্তি দেয়া হয়েছে। সেন্টেন্স টু, সেন্টেন্স টু, বুঝতে পারছো? কন্ডেম টু, কন্ডেম টু। আর চার্জের পরে উইথ বসে, চার্জ উইথ। এই হচ্ছে শাস্তি দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করবে, বুঝতে পারছো? শাস্তি দেওয়ার ক্ষেত্রে এই কনসেপ্টগুলো ব্যবহার করবে। She was charged with murdering her brother-in-law. Charged with, fine. Charged with, put to, sentenced to, condemned to, charged with. মনে থাকে যেন। তবে 90% ক্ষেত্রেই ব্যবহার, এটা এবার বলে ফেলো। দ্য মার্ডারার ওয়াজ, দেখেছো? এটা সাবজেক্ট ছিল, এটা বি ভার্ব এবং এটা অ্যাডজেক্টিভ। কিন্তু সেন্টেন্স মানে শাস্তি দেয়া, দণ্ড দেওয়া। দণ্ড দেওয়া ক্ষেত্রে কি প্রিপোজিশন বসে বলে ফেলো? শাস্তি দেওয়া, দণ্ড দেয়া ক্ষেত্রে কি প্রিপোজিশন বসে? ওকে ফাইন, উত্তর করতে থাকো। দ্য মার্ডারার ওয়াজ সেন্টেন্সড, সুন্দর করে বলতে থাকো, একবারে লিখে ফেলো, সবাই কমেন্টস করে ফেলো। দ্য মার্ডারার ওয়াজ সেন্টেন্সড টু, শাস্তি দেওয়া অর্থে বসেছে। ওকে, দ্য মার্ডারার ওয়াজ সেন্টেন্সড টু। আচ্ছা, তাহলে এই প্রেপোজিশনগুলো একটু শাস্তির ক্ষেত্রে সহিষ্ণু, অসহিষ্ণু এবং বিচারাধীন ক্ষেত্রে কি কি প্রিপোজিশন বসে। আমাদের এইচএসসিতে টেক্সট বইতে সক্রেটিসের একটা গল্প আছে, তারপরে আরো কিং মিডাসের একটা প্রিপোজিশন দেখা যাচ্ছে। সেই সমস্ত প্রিপোজিশনের মধ্যে এবং গ্রিক মানে পুরাণে, অর্থাৎ পুরনো অনেক প্রাচীন গ্রিকে শাস্তি দেয়া নিয়ে এক ধরনের একটা প্রিপোজিশন এইচএসসিতে খুব এসে থাকে। কিছু কমন গল্প আছে, সেই গল্পের মধ্যে এই শব্দগুলো চয়ন হতে পারে। ঠিক আছে, বেশ কিছু আছে। আচ্ছা, এখন খেয়াল করো, হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে তো আমরা আলোচনা করবই। সেটা হচ্ছে করব মানে আমরা যে প্রশ্ন লেখা শুরু করেছি, প্রশ্ন আমাদের সিলেবাসে ফ্রি হ্যান্ড রাইটিং এর কনসেপ্টই আছে কোশ্চেন লেখা, সামারি লেখা এবং প্যারাগ্রাফ লেখা। এই তিনটার মধ্যে দিয়েই ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে। প্রশ্ন থেকে কিছু কিছু প্যাসেজের কনসেপ্ট পাচ্ছি, সেটা আমাকে সোর্স দিচ্ছে, সামারিতে পাচ্ছি সোর্স দিচ্ছে, আয়ত্ত করে লিখতে হবে, দেন প্যারাগ্রাফে নিঃস্বার্থে লিখতে হবে। এর জন্য মন্তব্য করতে হবে, আলোচনা বুঝতে হবে, সেটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, সবাই আমাকে এই কানেক্টরসটা করে দিবা। প্রথম কানেক্টরসটা করবা। আমরা জানি প্রতিদিনের কথা, কানেক্টরস মানে অ্যাডভার্ব, কানেক্টরস হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এই গ্যাপে আমরা লিঙ্কার্সও ব্যবহার করি। লিঙ্কার্স হচ্ছে কনজাংশন, লিঙ্কার্স হচ্ছে কনজাংশন। আচ্ছা, ক্লাসে আমরা একটু গতি এনে ফেলি, খুব সুন্দর করে এ এবং বি এর উত্তর করবা। বলছে উই মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং, আমাদেরকে অবশ্যই স্মোকিং এর ডেঞ্জার সম্পর্কে সতর্ক থাকতে হবে। ইট ইজ, খেয়াল করো, ইট ইজ হার্মফুল টু আস, ঠিক আছে, খেয়াল করো, ইট ইজ হার্মফুল টু আস ইন ভেরিয়াস ওয়েস, আমাদের জন্য নানাভাবে এটা ক্ষতিকর। ইট কজেস ভেরিয়াস ডিজিজেস, ঠিক আছে। আচ্ছা, এটা কেটে দাও, এটা কাটো, ওকে। ড্যাশ ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ক্যান্সার এটসেট্রা, ফুল স্টপ বসেছে, ইট পলিউটস এয়ার। এবার উত্তর একটু চেঞ্জ করে ফেলো। দেখো, এ নাম্বার এবং বি নাম্বারের উত্তরটা একটু সলভ করে দাও দেখি। ওকে, সুন্দর করে উত্তর করার চেষ্টা করবা।
সবাই এ এবং বি এর উত্তর করতে থাকো, এ এবং বি এর উত্তর করতে থাকো। ওকে, এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। এ এবং বি এর উত্তর করে থাকো দ্রুত। আচ্ছা, এবার আমরা চলে আসি, দেখি আমরা সলভ করব। ইট কজেস ভেরিয়াস ডিজিজেস, নানা ধরনের রোগ। তাহলে এই যে আমরা পাচ্ছি ডিজিজেস, এটা হচ্ছে একটা নাউন, এবং ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ক্যান্সার এরা সবাই কি বলো? নাউন। এখানে যারা ছিল সবাই নাউন। তাহলে নাউনের সাথে নাউনের যে সংযোগ করে সে হচ্ছে প্রেপোজিশন। আমরা জানি প্রেপোজিশন সাধারণত কানেক্টরস হিসাবে ব্যবহার হয় না, কিন্তু কিছু প্রেপোজিশন, লাইক যখন প্রেপোজিশন হয় উদাহরণের ক্ষেত্রে, সাস অ্যাজ প্রেপোজিশনাল ফ্রেজ এবং ফর এক্সাম্পল প্রেপোজিশনাল ফ্রেজ, এরা কানেক্টরস হিসাবে বসে। ঠিক আছে? আচ্ছা, লাইক, সাসাস এবং ফর এক্সাম্পলের মধ্যে পার্থক্য কি? অনেকেই লাইক এবং সাসাসকে র্যান্ডমলি ব্যবহার করেছে। না, এরকম না। ধরো আমরা বললাম ইট কজেস ভেরিয়াস ডিজিজেস, ঠিক আছে, এটা নানা রোগের কারণ হতে পারে, ড্যাশ ব্লাড প্রেশার। একটা রোগ দিয়েই এখানেই যদি বাক্য শেষ হয়ে যেত, অর্থাৎ এই উদাহরণ যখন একটা উদাহরণ থাকবে, ঠিক আছে, একটা এক্সাম্পল থাকবে, সেখানে দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো, অ্যাডমিশন টেস্টে কিন্তু এমন প্রশ্ন দেখা গেছে যেখানে লাইক এবং সাসাস জাহাঙ্গীরনগরের প্রশ্নে দেখা গেছে, তখন তুমি কাকে নিবা? এই কনসেপ্টটা এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে, তো সেটা আমাকে ইন্টারমিডিয়েটে যেটা আছে সেটা শিখতে হবে। এই উদাহরণ যদি একটি এক্সাম্পল হয় তখন আমরা লাইক ব্যবহার করব। এই উদাহরণ যদি দুই থেকে, এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ, দুই থেকে ততোধিক ব্যবহার হয়, তখন আমরা সাসাস ব্যবহার করব। ঠিক আছে? এবং ফর এক্সাম্পল যেটা, এরা সব থেকে সাবজেক্টের আগে ব্যবহার করাটাই সুইটেবল, সবচেয়ে ভালো, এমন সাবজেক্ট ভার্ব এরকম অর্থে সবচেয়ে বেটার অপশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমন প্রশ্ন এসেছে যেখানে লাইক এবং সাসাস দুটোই আছে, কিন্তু কোনো বোথ অপশন নেই যে বলবে এ, বি অ্যান্ড সি বোথ উত্তর করতে পারবো না। এই দুইটার মধ্যেও অপেক্ষাকৃত ভালো সেটাকে বেছে নিতে হয়েছে। বুঝতে পারছো না? তো এখন যেহেতু এখানে অনেকগুলো রোগের উদাহরণ দেয়া আছে, বেশ কিছু রোগের উদাহরণ দেয়া আছে, এখানে আমরা সাসাস ব্যবহার করা সব থেকে শ্রেয়। অন্যগুলো যে ভুল সেটা বলা হচ্ছে না, বাট শেখানোর জন্য আমরা বললাম। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ড্যাশ ইট পলিউটস এয়ার। তাহলে প্রথমত দেখো, উই মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং। আমাদেরকে স্মোকিং সম্পর্কে মানে সতর্ক থাকতে হবে। ইট, এইট বলতে কাকে বোঝাচ্ছে? স্মোকিং। তারপরে বলেছে ইট, এইট বলতে কাকে বোঝাচ্ছে? স্মোকিং। তারপরে আবার কি বললো? আবারও ইট, এইট বলতে কাকে বোঝাচ্ছে? স্মোকিং। অর্থাৎ তার মানে লেকচার বেশ ভালোই শুনতেছো, সবার উত্তর হয়েছে অধিকাংশরই। কি আলোচনা বিষয় করেছিলাম? একই সাবজেক্ট, একই সাবজেক্ট বা হেডওয়ার্ড, একই সাবজেক্ট বা হেডওয়ার্ড নিয়ে বারবার আলোচনা হলে, বারবার আলোচনা হলে, বারবার আলোচনা হলে কানেক্টরস হিসাবে আমরা ব্যবহার করব বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, মোরওভার, ফার্দারমোর, in addition, apart from, furthermore, in addition,
অ্যাপার্ট ফ্রম। ঠিক আছে, একই সাবজেক্ট নিয়ে যখন বারবার কথা বলা হবে তখন আমরা এই কানেক্টরস গুলো ব্যবহার করব। ঠিক আছে, পুরো নোটস জমা দিব নোটস কন্টেস্টের উপর আজকের ক্লাস থেকে ঠিক আগামী এক সপ্তাহ জুড়ে যে ক্লাসটা হবে, ঠিক আছে, এটার উপর একটা গিফট থাকবে আমার পক্ষ থেকে, তোমাদের এটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। সো এবং খাতা তো অবশ্যই দেখতে হবে, ভুলভাল নোট করে ফেললেও এই বিষয় না, ওভারঅল একটা দারুণ নোটস থাকবে। আর এটা করলেই তোমার এই টপিকসগুলো ক্লিয়ার হবে। তাহলে এখানে আমরা কেন বিসাইডস ব্যবহার করেছো, উত্তর হয়েছে, যারা উত্তর কারেক্ট করেছো ধন্যবাদ। কেন হয়েছে, বারবার একই সাবজেক্টের পুনরাবৃত্তি করা হচ্ছিল, বুঝতে পেরেছো, একই সাবজেক্টের পুনরাবৃত্তি হচ্ছিল। ফাইন, পরের প্রশ্নে চলে আসি। দেখো সি নাম্বার প্রশ্নে আমরা কি পাচ্ছি, স্মোকিং কজেস হার্ম। আবারও বাক্যে সাবজেক্ট পাচ্ছি কাকে, স্মোকিং কে, অর্থাৎ সাবজেক্টের পুনরাবৃত্তি হচ্ছে, সাবজেক্টের পুনরাবৃত্তি হচ্ছে, রিপিটেশন হচ্ছে, সাবজেক্টের রিপিটেশন হয়েছে, পুনরাবৃত্তি। তাহলে তুমি একবার এখানে কি নিয়েছো, বিসাইডস, তাহলে এবার মোর ওভার নিয়ে নাও, মোর ওভার। এছাড়াও স্মোকিং কজেস হার্ম, ক্ষতি করতেছে। নাও ডি ই নাম্বার সলভ করে দাও, বাক্য এখানে শেষ হয়ে গেছে। ডি এবং ই এর উত্তর করে ফেলো, আমরা আলোচনা করব ডি নাম্বার এবং ই এর উত্তর করে ফেলো। দারুণ, তাড়াতাড়ি আসো, আমরা প্রশ্ন লিখব, প্রশ্ন লিখতে হবে। ডি এবং ই এর উত্তরটা করে ফেলো। সবাই দেখি, ডি নাম্বার এবং ই নাম্বারের উত্তরটা করে ফেলো। ডি এবং ই, দেখি কি অবস্থা। ওকে, স্বপ্ন খান অ্যান্সার করেছে, দারুণ। দেখি আরো উত্তর করে ফেলো। সিতে মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন ব্যবহার করা যাবে। ওকে ওকে, আচ্ছা, হ্যাঁ, উত্তর করতে থাকলে আমি অনেকের কনসেপ্ট কারোর কেন হয় নাই, কি ভুল গেছে, সেই বিষয়গুলো দেখতে হবে। ওকে, তবে অধিকাংশেরই উত্তর হচ্ছে, এবং যাদের ভুল গিয়েছে সেই বিষয়গুলো একটু ভালো করে দেখবা। সুন্দর, আচ্ছা আচ্ছা, আমরা আগাই। বেশ কিছু কমেন্টস আমরা পেয়েছি। ওকে, বেশ কিছু কমেন্টস পেয়েছি, তাহলে আমরা ব্যাখ্যা করি। আমাদের কনসেপ্ট ছিল ডি তে এবং ইতে, মানে একই সেন্টেন্সে দুইটা গ্যাপ। আমরা প্রথমে ধরি, এখানে দেখো ফার্স্ট কনসেপ্ট, এক্সপ্লানেশনটা দেখো, অধিকাংশেরই উত্তর কারেক্ট হয়েছে, সো মোস্ট ওয়েলকাম। এক্সপ্লানেশনে প্রথমে বলছে দ্য স্মোকার্স গ্যাপ, দ্বিতীয় বলতেছে নন স্মোকার্স। তাহলে স্মোকার্স এটাকে আর নন স্মোকার্স এটাকে। স্মোকার্স এটা একটা নাউন, আবার নন স্মোকার্স এটাও একটা নাউন। সমজাতীয় শব্দগুচ্ছকে সংযোগ করবে কনজাংশন অ্যান্ড, অর্থাৎ এই জায়গাতে অ্যান্ড বসতে পারবে, কারেক্ট ফর্ম। যদি একটা গ্যাপ থাকতো, অর্থাৎ শুধু ই থাকতো, তাহলে আমি অ্যান্ড বসাতাম, কিন্তু উত্তর কি হয়েছে বলো, কনজাংশন, আর গ্যাপ হয়েছে এখানে আরেকটি, অর্থাৎ দুটো গ্যাপ।
আর দুটো গ্যাপ মানে কনজাংশন থেকে হয়ে যাবে কোরিলেটিভ কনজাংশন। কনজাংশন কেন বসলো সেটা আমরা বললাম, আর দুটো গ্যাপের জন্য হয়ে গেল কোরিলেটিভ কনজাংশন। বোথ থাকলে বোথ, অ্যান্ড, নট অনলি বাট অলসো, ঠিক আছে, এদেরকে আমরা কোরিলেটিভ কনজাংশন বলি। আইদার অর, নাইদার নর। তাহলে এখানে বোথ যদি আছে তাহলে এখানে অ্যান্ড নাও, অ্যান্ড আছে তাহলে এখানে বোথ নাও। এখানে যদি তুমি নট অনলি দাও তাহলে ওখানে বাট অলসো হবে। সো কারেক্ট ফর্ম কেন হলো সেটা, যদি বোথ এখানে আনো তাহলে এখানে অ্যান্ড। সূত্রপাত কেন হলো, কনজাংশন কেন হইল, বা নট অনলি বাট অলসো। ওকে, খেয়াল করো তাহলে। আচ্ছা, এর পরের কনসেপ্ট এফ নাম্বারে প্রথমবারের মতো মডাল দেখতে পাচ্ছ। মনে আছে কি বলেছিলাম? একদম ফার্স্ট বারের মতো মডাল দেখতে পাচ্ছ, শুড। তাহলে এখানে এফ নাম্বারের এক্সপ্লানেশনে লিখে ফেলো এই গ্যাপ, সাবজেক্ট মডাল অক্সিলিয়ারি ভার্ব, একদম ফার্স্ট বারের মতো পেলে কোনো ইয়াই নাই, সাবজেক্ট মডাল ভার্বস, তখন আমরা কানেক্টরস হিসাবে ব্যবহার করব সো, হেন্স, দেয়ারফোর। সো, হেন্স, দেয়ারফোর। সো উই শুড গিভ আপ স্মোকিং। হেন্স, বুঝতে পারছো, একদম প্যাসেজের মধ্যে প্রথমবারের মতো তুমি মডালের আবির্ভাব হচ্ছে একদম। পরেরটাই আবার শুড, ক্যানকুডের ব্যবহার থাকলে সো হবেই, সেটা বাক্য বলে দিতে পারে, অর্থ বলে দিতে পারে, অর্থপূর্ণ আলোচনা বলে দিতে পারে, কিন্তু প্যাসেজের মধ্যে এগুলো শর্টকাট ট্রিক্স একটু মনে রাখবা। একদম প্রথমবারের মতো কোনো একটা সিম্পল সেন্টেন্সের এমার্জ হচ্ছে, উত্থান হচ্ছে, আবির্ভাব হচ্ছে, বাট সেই বাক্যের মধ্যে মডাল অক্সিলিয়ারি আছে, সো, হেন্স, দেয়ারফর ব্যবহার করলে উত্তর হয়ে যাবে। আচ্ছা, সুন্দর। এই আলোচনাগুলোই আমরা করেছিলাম। দেখি আমরা এবার বলতেছে, ইট ইজ আ গ্রেট অ্যাডিকশন টু গেট রিড অফ। আমরা অনেক আলোচনা করেছি জি নাম্বার কনসেপ্টে, খেয়াল করো, অনেক আলোচনা হয়েছে। ভালো করে বুঝো আলোচনাগুলো কি কি ছিল। স্মোকিং আমাদের জন্য ডেঞ্জারাস, এটা হার্মফুল করতেছে নানাভাবেই, নানা রোগ হচ্ছে। ইট পলিউটস এয়ার, এটা বায়ু দূষণ করতেছে। স্মোকিং কজেস হার্ম টু বোথ, দ্য স্মোকারের জন্য ক্ষতিকর, নন স্মোকারের জন্য ক্ষতিকর। উই শুড গিভ আপ স্মোকিং, তাই আমাদের ছেড়ে দিতে হবে। এক দীর্ঘ আলোচনার পরে এবার প্রথমবারের মতো বলল এটা ছেড়ে দেয়া, গেট রিড অফ। ইট ইজ আ গ্রেট অ্যাডিকশন টু গেট রিড অফ। এক আলোচনার পরে বক্তা কি নিয়েছে এই বাক্যের মধ্যে? সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত, যখনই সিদ্ধান্ত নিবে তখনই কানেক্টরস হিসাবে আমরা ব্যবহার করব হাউএভার, যা হোক। ইট ইজ আ গ্রেট অ্যাডিকশন টু গেট রিড অফ, এটা চরম সত্য কথা। আর সত্য তথ্য হলে ইনফ্যাক্ট, ট্রুলি, অ্যাকচুয়ালি, ইনডিড। আমরা সাধারণত এমন গ্যাপ, এই যে বাক্য সাবজেক্ট ভার্ব থাকতেছে, অবজেক্ট অর কমপ্লিমেন্ট, এবং এই বাক্য দিয়ে যদি সত্য তথ্য বোঝাই, সত্য তথ্য বোঝাই, তখনই আমরা এখানে কানেক্টরস হিসাবে ব্যবহার করি ইনফ্যাক্ট, ট্রুলি, অ্যাকচুয়ালি, এরা। আমরা এই জায়গাতে বসবে কিনা দ্বিধায় থাকি, ভয় পাই। এরকম অসংখ্য উদাহরণ আমাদের এডুকেশন এন্ড লাইফ টেক্সট বইয়ের মধ্যে আছে। এখানেও তুমি ইট ইজ ইনডিড, ইট ইজ ইনফ্যাক্ট ব্যবহার করতে পারো, ইট ইজ ট্রুলি আ গ্রেট অ্যাডিকশন ব্যবহার করতে পারো। কোনো ব্যাপার না, সত্য তথ্য হলেই আমরা সেই কনসেপ্টটাকে নিতে পারবো।
বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো বলছে নাথিং ইজ ইম্পসিবল ফর আস। এটা নেগেটিভ বাক্য, নাবোধক। আর নেগেটিভ বাক্যের আগে আমরা বাট অথবা ইয়েটের ব্যবহার করব। বাট নাথিং ইজ ইম্পসিবল ফর আস। নেগেটিভ বাক্য দ্রুত। সুন্দর। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো বাট অথবা ইয়েট। এবার নাও এই দুটো সলভ করে ফেলো। বাট নাথিং ইজ ইম্পসিবল ফর আস, কিন্তু এটি আমাদের জন্য অসম্ভব না, কোনো কিছুই অসম্ভব না সেটা বলেছে। যে নাম্বার বলে ফেলো দেখি। যে গেট রিড অফ, মুক্তি পেতে হবে, বুঝছো? তাহলে এই স্মোকিং থেকে মুক্তি পাইতে হবে। তো মুক্তি পাওয়ার জন্য সলভ করো। প্রথম আগের কনসেপ্ট ধরো, মুক্তি পেতে হবে, মুক্তি পাইতে হবে। তো মুক্তি পাওয়ার জন্য তো কিছু পদক্ষেপ আসতে হবে। নো অ্যাট দ্য সেম টাইম। কেন কেন অ্যাট দ্য সেম টাইম? প্রথমত বলছে মুক্তি পেতে হবে, মুক্তি পাইতে হবে। গ্রেট অ্যাডিকশন টু গেট রিড অফ। তো মুক্তি পাওয়ার জন্য কিছু স্টেপ নিতে হবে না? না না, মুক্তি পাওয়ার জন্য হৃদয় মুক্তি পাইতে হবে। একটা একটা তোমার দীর্ঘদিনের একটা অভ্যাসের মধ্যে, বাজে অভ্যাসের মধ্যে ছিল, ব্যাড হ্যাবিটস এর মধ্যে ছিল। নাও ইট ইজ হাই টাইম, এখন সময় এসেছে টু গেট রিড অফ ফ্রম দিস কাইন্ডস অফ ব্যাড হ্যাবিটস, পার্টিকুলারলি অ্যান এডিকশন। এডিকশন থেকে মুক্তি পাইতে হবে। এখন মুক্তি পেতে হলে তো তোমার কিছু পদক্ষেপের মধ্যে যেতে হবে, ধাপে ধাপে। তাহলে প্রথম পদক্ষেপটা কি? ফাইন, এই তো। সো তাই আমরা জানি, খেয়াল করো, যে সকল বাক্যের আগে এই যে ফ্যান বয়েজ, ভালো করে বুঝো, ফ্যান বয়েজ এস ফর সো বসেছে, এদেরকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলে থাকি। প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই সো উই হ্যাভ টু রিয়েলাইজ, এটা প্রিন্সিপাল ক্লজ। আমাদেরকে অনুধাবন করতে হবে। দেখো কি অনুধাবন করতে হবে, কি অনুধাবন করব, কি অনুধাবন করব। এই কি এর উত্তর দিলে দুটো ক্লজ মার্কার চলে আসবে, এক হচ্ছে হোয়াট আর এক হচ্ছে দ্যাট। যদি নির্দিষ্টতা জ্ঞাপন করে তাহলে দ্যাট, আর যদি অনির্দিষ্টতা জ্ঞাপন করে তাহলে হোয়াট। কি অনুধাবন করব, ইট অনলি ড্যামেজ আওয়ার হেলথ, আমাকে নির্দিষ্ট করে বলেছে, তাহলে এই জায়গাতে বসাই দিব কি দ্যাট। সুন্দর। ওকে ফাইন, সুন্দর সুন্দর, এই তো বুঝতে পারছো। সো আর দ্যাট। এই সো দ্যাট কিন্তু না, একজন আবার এভাবে লিখেছে সো দ্যাট, এইটা না, এরকম না তো, এই সম্পর্ক না।
সেটা তো আলাদা, এদের মাঝে অ্যাডজেক্টিভ বসে, সেটা আলাদা কনসেপ্ট। উই হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট, আমাদেরকে অনুধাবন করতে হবে যে ইট ওনলি ড্যামেজেস আর, এই সোর জন্য দ্যাট বসেছে এইটা বলা হয় নাই, কিন্তু ভুল বুঝো না। পরের প্রশ্নে চলে আসো। প্রথমত আমাদের অনুধাবন করতে হবে, কোনো কিছু অভ্যাস ত্যাগ করতে হলে আমাদের সেই অভ্যাসের নেতিবাচকতা সম্পর্কে অনুধাবন করতে হবে। আচ্ছা, উই হ্যাভ টু লিভ দ্য কোম্পানি, তারপরে আমাদের এখানে অনেক কিছু হতে পারে, সেকেন্ডলি দিতে পারো, একটা শ্রেণী সেকেন্ডলি দিতে পারে, তারপরে আমরা কি করব, অথবা আমি হলে সেকেন্ডলি দিতাম না, আমি বিসাইডস নিতাম। এছাড়াও উই হ্যাভ টু লিভ দ্য কোম্পানি অফ দোজ, এবার আমার গ্যাপের পরে স্মোক অর্থাৎ ভার্ব আছে, এইটা ভার্ব, যেহেতু ভার্ব আছে তখন আমি খুঁজবো ওই ভার্ব, যখনই ভার্ব আসবে তখনই আমার মনোজগতে দুটো আঘাত আনবে যে এই গ্যাপে হয় রিলেটিভ প্রোনাউন বসবে, না হলে কনজাংশন বসবে। আমি দেখতে পাচ্ছি দোজ স্মোক, ওই দোজ পিপল, ওই পিপল এ সাবজেক্ট আর এ ভার্ব, আর সাবজেক্ট এবং ভার্বের মাঝে শুধু রিলেটিভ প্রোনাউনই বসবে। যেহেতু সাবজেক্ট ব্যক্তি, তাহলে একটা রিলেটিভ প্রোনাউন বসিয়ে দাও। ফাইন, যেহেতু সাবজেক্ট ব্যক্তি তাহলে একটা রিলেটিভ প্রোনাউন বসায় দাও। ওকে, তাহলে একটি রিলেটিভ প্রোনাউন বসিয়ে দিবা। সুন্দর সুন্দর। আচ্ছা, উই মাস্ট বি ডিটারমাইন্ড টু গিভ ইট আপ, এবং একদম ডিটারমিনেশন লাগবেই, এটা শেষ ধাপ। এই যে একটু আগে যারা উত্তর দিয়েছিল, অ্যাট লাস্ট অবশেষে, এটা বলতে পারো ফাইনালি, অ্যাবাভ অল যত পদক্ষেপই নিই না কেন, সর্বোপরি, অ্যাবাভ অল সর্বোপরি, অ্যাবভ বোর্ড সর্বোপরি, উই মাস্ট বি ডিটারমাইন্ড টু গিভ ইট আপ, এটা আমাদের গল্প ছিল। যাবে 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 যাবে। যাবে, যেতেও দেবে। ওকে, আমরা এখন আচ্ছা, এবার আসো, আমরা আসলে প্রশ্ন লিখব, বুঝছো? আমাদের ফার্স্ট কনসেপ্ট হবে জেরি ওয়াজ আ ফ্রি উইল এজেন্ট, এক্সপ্লেইন করবা দ্য স্টেটমেন্ট ইন ইয়োর ওন ওয়ার্ডস। খুব ভালোভাবে বুঝবা, মনোযোগ দিবা। সবাই পুরো কনসেপ্টটা বুঝবা। এখন কিন্তু এই যে ফ্রি হ্যান্ড রাইটিং বললে আসলে আলটিমেটলি এরকম না। অনুধাবন ক্ষমতা যদি না থাকে তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং হবে না, প্রথম কথা হচ্ছে সেটা। এত মেসেজ দিচ্ছে কেন? ক্লাস নিতে তো বিরক্ত লাগতেছে, মানে কনসেন্ট্রেশন হারাচ্ছি তো। আচ্ছা, আমাকে একটু বলো, যেহেতু অনেকেই গল্প পড়েছো, 25 ব্যাচের যারা আছো তাদের কাছ থেকে আমি এটা শুনতেই পারি,
ফ্রি উইল এজেন্ট বলতে আসলে কি বুঝো, বুঝতে পারছো না? ফ্রি উইল এজেন্ট বলতে আমরা কি বুঝি একটু ধারণা দাও, তারপরে আমরা আসি। এই ধারণাটা ন্যূনতম না আসলে তো কঠিন। ফ্রি উইল এজেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? বলো তো দেখি, আমাকে একটু। না, টিচারদের গ্রুপে তো মেসেজ দেওয়া। ওকে, আমাকে একটু বলো, এবার তোমাদের সাথে কথা বলবো আজকে। ফ্রি উইল এজেন্ট বলতে কি বোঝাচ্ছে? স্বাধীনভাবে এইসব বললে তো হবে না, এরকম কথাবার্তা। হ্যাঁ, ফ্রিডম একটা বোঝাচ্ছে। ফ্রি উইল এজেন্ট মানে লিবার্টি, ফ্রিডম, তাদেরকে বোঝা হয়। অ্যাকচুয়ালি ফ্রি উইল এজেন্ট কি রিফার্স করে এবং জেরিকেই কেন ফ্রি উইল এজেন্ট বলা হয়? ঠিক আছে, খেয়াল করো। ফ্রি উইল এজেন্ট, আমি একটা প্রশ্ন খুঁজতেছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতে প্রশ্ন এসেছিল, রাজশাহী ইউনিভার্সিটির লর সেই প্রশ্নটা আমি লিখি, খেয়াল করো। সামওয়ান, কনসেপ্টটা এখানে দেখো, সেই প্রশ্নটা আমি হুবহু লিখি। সামওয়ান হু এক্সারসাইজেস, চর্চা করে, প্র্যাকটিসেস অটোনমি, অটোনমি ওভার দেয়ার অ্যাকশন। এটা রাবির প্রশ্ন ছিল, ইজ কল্ড ড্যাশ। এদেরকে এক কথায় প্রকাশ করতে বলেছিল। সামওয়ান হু এক্সারসাইজেস অটোনমি, অটোনমি মানে ওই যে ফ্রিডম, লিবার্টি। সামওয়ান যে এক্সারসাইজ চর্চা করে, অটোনমি চর্চা করে, স্বাধীনতা চর্চা করে, সভরেইনটি স্বায়ত্তশাসন চর্চা করে, যদিও স্বায়ত্তশাসন ইন আ পলিটিক্যাল কনটেক্সট, ইজ কল্ড আ ফ্রি উইল এজেন্ট। কনসেপ্টটা বুঝো, ফ্রি উইল এজেন্ট। তাহলে বলা হচ্ছে সামওয়ান হু এক্সারসাইজেস অটোনমি, যে অটোনমি চর্চা করে তাকেই ফ্রি উইল এজেন্ট বলা হয়। তাহলে ফ্রি উইল এজেন্ট মানে স্বায়ত্তশাসন, স্বাধীনতা যে চর্চা করে তাকে আমরা ফ্রি উইল এজেন্ট বলি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, না, স্বেচ্ছাসেবী না, বুঝতে পারছো না? এই ধরনের মানুষ কাজ করে অন হিজ ওন অ্যাকর্ড, তার নিজের ইচ্ছায়, কারোর ফোর্সে সে কাজ করে না, উইলিংলি সে কাজ করে। না, ক্লাস নিতে তো খুবই। দাও 1 মিনিট।
আচ্ছা, এবার আমি তোমাদের সাথে কথাবার্তা বলবো। আচ্ছা, জেরিকে কেন ফ্রি উইল এজেন্ট বলা হচ্ছে? জেরিকে আসলে কোন গল্পের প্রেক্ষাপটে আজকে ফ্রি উইল এজেন্ট বলা হইল, এইটা আমাকে একটু বলবা। এখন আমাকে বলতেছে জেরি ওয়াজ আ ফ্রি উইল, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট ইন ইউর ওন ওয়ার্ডস। এই কনসেপ্টটা আমরা লিখব, ব্যাখ্যা করতে হবে তোমার নিজের ভাষায়। জেরি যে ফ্রি উইল এজেন্ট, শোনো এইটাকে আমরা, কনসেপ্টটা বুঝো, এই জেরি যে একটা ফ্রি উইল এজেন্ট, অটোনোমাস চর্চা করত, স্বাধীন চেতা বলেছে অনেকেই, স্বাধীন চেতা, হোসনে আরা বেলি বলেছে স্বাধীন চেতা। এইটা গল্পের পরিপ্রেক্ষিতে বলতে হবে। অর্থাৎ আমরা প্রশ্ন কিভাবে লিখব, এই প্রশ্ন নানাভাবেই লেখা যেতে পারে। জেরি উইলিংলি কাজ করত, ইন হিজ ওন অ্যাকর্ড। জেরি ফার্মলি বিলিভ দ্যাট, তার নিজের দৃঢ়চেতার উপরে বিশ্বাস করত, সো আমরা তাকে ফ্রি উইল এজেন্ট বলতে পারি। এভাবে একটা উত্তর হইতে পারে। কিন্তু আমার যখন এক্সপ্লেইন চাই, এটা একটা উত্তর হতে পারে। সেটা হয়ে গেল, হোয়াট ইজ ফ্রি উইল এজেন্ট? এ পারসন হু এক্সারসাইজেস, হু প্র্যাকটিস অটোনমি, যে অটোনমি চর্চা করে তাকে ফ্রি উইল এজেন্ট বলে। কিন্তু আমার এখানে ডেফিনেশন চাই নাই, আমার এখানে চেয়েছে জেরি যে ফ্রি উইল এজেন্ট সেটা এই গল্পের আলোকে, দিস ইজ কল থিওম্যাটিক কোশ্চেন, গল্পের আলোকে বলবো। তাই আমরা ওই গল্প শুরু করব, শেষকালে ওই গল্পের মধ্যে ফুটিয়ে তুলবো জেরি হচ্ছে ফ্রি উইল এজেন্ট। এভাবে প্রশ্ন লিখতে হবে। আচ্ছা, এখন এই গল্পের আমাদের পড়া আছে, একজন দেখলাম কমেন্টস করলো যে পড়া আছে, দেখি আমরা। হিজ নেম ওয়াজ জেরি, তার নাম ছিল জেরি। হি হ্যাড বিন অ্যাট দ্য অরফ্যানেজ সিন্স হি ওয়াজ 4, 4 বছর বয়স থেকে সে এতিমখানাতে থাকতো। গল্প শুনবো আমরা, এর মধ্যে এখনো ফ্রি উইল এজেন্ট বোঝা যায়নি। I could picture him at 4 with the same grey blue eyes. গতকালকে আমরা গ্রেভ বলতে কি বুঝে, গ্রে বলতে কি বুঝাই, ব্লু বলতে কি বোঝাই, এই ধরনের একটা দৃশ্যপট আমরা সব পুরো ব্যাখ্যা করেছিলাম, আজকে আর না বলি। অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স, এবং একই ধরনের স্বাধীন চেতা মনে হয়েছে। নো, দ্য ওয়ার্ডস দ্যাট কামস টু মি, ইন্টিগ্রিটি। জেরিকে বর্ণনার জন্য আমার কাছে যে শব্দ আসে সেটা ইন্টিগ্রিটি ছাড়া কিছুই না। হোয়াট ইজ ইন্টিগ্রিটি? ইট ইজ বেডেড অন কারেজ। তাহলে দেখো, এখন থেকে বেডেড অন তোমরা ব্যবহার করে ফেলো। রিলাই অন, ডিপেন্ড অন, বেডেড অন, নির্ভর করা। রিলাই অন, ডিপেন্ড অন, বেডেড অন, নির্ভর করা। ইট ইজ বেডেড অন কারেজ, এটা সাহসিকতার উপরে নির্ভর করে। বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ, কিন্তু সাহসিকতার থেকেও বেশি কিছু। হোয়াট ইজ ইন্টিগ্রিটি? ইট ইজ অনেস্ট, এটা সততা। বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি, কিন্তু এটি সততার থেকেও বেশি কিছু। বুঝতে পেরেছ? আমরা পৃথিবীতে, আমি তুমি বা আমরা যারা এখানে ক্লাস করতেছি আছি, আমরা ধরে নিলাম আমরা সৎ, বাট আমি যেমন সাহসী না, একদমই না। এখানে একটা গ্যাঞ্জাম হবে, আমি দেখতেছি অন্যায় গ্যাঞ্জাম, তারপরে আমার মনে হয় না, আমি তো আমাকে চিনি, প্রতিবাদ করব, আমার মনে হয় না, করব না। তার মানে আমি ইন্টিগ্রিটি না। হতে পারি অনেস্ট, বাট ইন্টিগ্রিটি এটা রেয়ার কোয়ালিটি। অথবা তুমি ভীষণ সাহসী কিন্তু তুমি অনেস্ট না। সৎ সাহস, এই ব্যাপারটা খুব রেয়ার কোয়ালিটি, এটা খুবই রেয়ার কোয়ালিটি, মানুষের নেই বললেই চলে। ওভারঅল মানুষ মোটামুটি অনেস্টি প্র্যাকটিস করে, কিন্তু কারেজ, ব্রেভ এটা না। জেরিকে সেই চরিত্রে দেখা গেছে। এখন পর্যন্ত আমরা বুঝতে পারি নাই তাকে ফ্রি উইল এজেন্ট কেন বলা হচ্ছে, এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি। আমরা যাই, খেয়াল করো। এবার দেখো, দ্য এক্স হ্যান্ডল, কুঠারের হাতল, ব্রোক ওয়ান ডে, একদিন জেরি যে কাঠ কাটতেছিল ওই কুঠারের হাতল ভেঙে গেল। জেরি সেইড দ্য উড শপস অ্যাট দ্য অরফ্যানেজ উড রিপেয়ার ইট। জেরি বলল, এতিমখানার যে কাঠের কারখানা আছে, যে দোকান আছে, সেখান থেকে আমি ঠিক করে নেব। আই ব্রট মানি টু পে ফর দ্য জব, আমি এই কাজের জন্য, লেখিকা বলছে, তাকে টাকা দিতে গিয়েছিলাম। অ্যান্ড হি রিফিউজড ইট, সে প্রত্যাখ্যান করলো, সে টাকা নিল না।
আই উইল পে ফর ইট, সে বলল আমি টাকা দিব, যেহেতু আই ব্রোক ইট, আমি ভেঙেছি, আমি টাকা দিব, আপনি কেন দিবেন। আই ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেস, আমি অসতর্কতার সাথে, ঠিক আছে দেখো, আই ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেসলি, আমাদের ইংরেজি এরকম, বাট ওই সময় নর্থ ক্যারোলাইনের আঞ্চলিকতা ব্যবহার করেছে কবি, লেখক, লেখিকা যাই হোক। বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম আই টোল্ড হিম, আমি তাকে বললাম, জেরি তো টাকা নিতেই চায় না, লেখিকাকে বারবার বলতেছে যে ইট ইজ মাই ফল্ট, সো আমি পে করব, কিন্তু লেখিকা তাকে বোঝাচ্ছে নো ওয়ান ক্যান হিট অ্যাকুরেটলি ফর এভরি টাইম, প্রত্যেক সময় কেউই সঠিকভাবে কাটতে পারবে না, ভুল হবে, সবাই সঠিকভাবে কাজ করতে সব সময় পারবে এমন কথা না। এভাবে লেখিকা কনভিন্স করতে লাগলো। দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল, লেখিকা তাকে বুঝাচ্ছে এখানে কিছুটা মিথ্যাচারও করেছে, কারণ জেরি তো টাকা নিবে না, জেরি হিউম্যান কমপ্লেক্সিটির মধ্যে ভুক্ত। এই গল্পের মধ্যে নানা কথা, সেই গবেষণালব্ধ, এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে পৃথিবীতে, তার কিছু কিছু অংশ পড়ে আমরা শোনাবো। আসলে খেয়াল করো, আই উইল সি দ্য ম্যান ফ্রম হুম আই ব্রট ইট, লেখিকা বলল যে আমি যার কাছ থেকে কুঠার নিয়েছিলাম সেই বলেছিল কুঠারের হাতলেই, বাট জেরিকে, এটার উদ্দেশ্যই ছিল, তার মানে মিথ্যা বলা কি তোমাকে উৎসাহিত করতেছে, প্ররোচিত করতেছে না, এখানে জেরির মতো একটা এতিম ছেলের কাছ থেকে লেখিকা কোনোভাবেই টাকা নিতে চায়নি, সো এই জন্যই কনভিন্স করতেছে, এই জন্যই তার এখানে কিছুটা ফলস ইনফরমেশন দেওয়ার একটাই উদ্দেশ্য, টু কনভিন্স জেরি, না হলে তো জেরি টাকা নিবে না। আসলে খেয়াল করো, ইট ওয়াজ অনলি দেন দ্যাট হি উড টেক দ্য মানি, কেবলমাত্র সে তখনই টাকা নিল, কিন্তু টাকা নিলে কি হবে, হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস। আমি যদি কোনো কিছু তোমাকে বুঝাইলাম, একটা ব্যাকরণগত টপিকস বুঝালাম, 3-4 বার বোঝানোর পরেও তুমি বুঝো নাই, কিন্তু বাট কার্টেসির কারণে আমাকে বলতেছো আমি বুঝেছি, কিন্তু তুমি যে বুঝো নাই, তুমি ওই জায়গাতেই আছো। ঠিক জেরিকেও যে লেখিকা ঠিক কনভিন্স করতে পেরেছে এমন না, জেরি এবার টাকা নিছে কিন্তু বিড়বিড় করতেছে আমারই দোষ, এটা হয়তো আমারই দোষ, সেই কথাই বলছে, হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস, ঠিক ওই জায়গাতেই সে রয়েছে। খেয়াল করো, হি ওয়াজ ফ্রি উইল এজেন্ট, এই পুরো গল্পটাই জেরি যে একজন ফ্রি উইল এজেন্ট সেটা প্রুভ করেছে। তাই এই গল্পের প্রারম্ভ থেকে ধরতে হবে, ওই কাটার ওই জায়গা থেকে ধরতে হবে। দ্য জেরি উড লাইক টু ওয়ার্ক ইনডিপেন্ডেন্টলি, জেরি যে স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করত, সেই জায়গাটা আমরা নিব। আগে আমরা দেখি উত্তর লিখে এখান থেকে, জেরি উড লাইক টু ওয়ার্ক ইনডিপেন্ডেন্টলি, জেরি স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করত। সেই স্বাধীনতার সমস্ত প্রতিবন্ধকতাগুলো দেখো, একদিন ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ চপিং উড, পুরো গল্পটাই চলে আসবে। ওয়ান ডে, হোয়াইল এর পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, হি ওয়াজ চপিং উড, একদিন সে কাটতেছিল। হঠাৎ করে, অল অফ এ সাডেন অর সাডেনলি, তোমার ইচ্ছা মতো নাও, অল অফ এ সাডেন, হঠাৎ করেই, বুঝতে পারছো, কুঠারের হাতল ভেঙে গেল, দ্য এক্স হ্যান্ডেল ব্রোক, পুরো গল্পটাই নিয়ে আসতে হবে। কুঠারের হাতল ভেঙে গিয়েছিল, পুরো কনসেপ্টটাই লিখে ফেলবা। এবং লেখিকা তাকে টাকা দিতে চাইল, দ্য রাইটার ব্রট মানি ফর দ্য রিপেয়ার অফ দ্য এক্স। ওই কুঠারের হাতল ঠিক করার জন্য লেখিকা টাকা দিতে চাইল,
বুঝতে পারছো? বাট হি রিফিউজ টু টেক ইট, কিন্তু সে বাট হি রিফিউজড টু টেক ইট, সে এটা নিতে অস্বীকৃতি জানালো। বুঝতে পারছো? এই যে অস্বীকৃতি জানাইছে, জেরির মধ্যে একটা প্রকট পার্সোনালিটি প্রকাশ পেয়েছে। এই কনসেপ্টের মধ্যে তোমাকে সেটাই লিখতে হবে, থ্রু হিজ অ্যাক্টিভিটিস, তার এই কাজের মধ্যে দিয়েই তার যে প্রকট পার্সোনালিটি, ফার্ম পার্সোনালিটি শোজ হয়েছে। যা স্বাধীন চেতা মানুষই মনিবকে উপেক্ষা করতে পারে কে বলো? জেরি যখন কাট কাটতে আসলো, এসেই বললো আমি কাট কাটতে পারি, আমাকে কাট কাটতে দিবে কি দিবে না, আমাকে কাজে নিবে কি নিবে না, কোনো ধরনের প্রশ্ন নেই। এখন যখন কুঠারের হাতল ভেঙে গেছে, যার কাজ করতে যে সেই টাকা দিবে, স্বাভাবিক। কিন্তু তার আদেশকে অগ্রাহ্য করতে পারে কারা? এই ফার্ম পার্সোনালিটি, ফ্রি উইল এজেন্ট ছাড়া সম্ভব না। জাগতিক কোনো কিছু যাদের ভয় থাকে না, অটোনমি চর্চা করতে গেলে, লিবার্টি যারা চর্চা করে, লিবারিজম যারা চর্চা করে, তারা কেমন হয় বলো? সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। প্রথা বিরোধী যারা, তাই না, প্রথা বিরোধীরা এই প্রচলিত সমাজকেই নেয় নাই, প্রথার বাইরে চলে গিয়েছে। প্রচলিত সো কল্ড সোসাইটাল যে সিস্টেম গুলো রয়েছে, নর্মস গুলো রয়েছে, বিহেভিয়ার গুলো রয়েছে, এই ফ্রি উইল এজেন্ট যারা, তারা মানে নাই। বাংলাদেশে বাংলা সাহিত্যে এরকম অনেককেই দেখা গেছে। হুমায়ুন আজাদ স্যারের কথা বলতে পারি আমরা, প্রথা বিরোধী, প্রকট প্রথা বিরোধী ছিল। আরুজি আলী মাতবরের কথা বলতে পারি, প্যারাডক্সিক্যাল সাজিদ পড়লে পারে বুঝতে পারবা একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে এই আরব আলী মাদ ইসের, তার যে কনসেপ্ট গুলো, যদিও এটা খুব বাচ্চাদের বই, যাই হোক। তো ফ্রি উইল এজেন্ট মানে এই ফার্ম পার্সোনালিটি। আচ্ছা, এই যে ঘটনা ঘটলাম, আমরা একটা ঘটনা সাজাইলাম যে জেরি উড লাইক টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, জেরি স্বাধীনভাবে কাজ করতে সে খুব পছন্দ করত। ওয়ান ডে, একদিন সে কুঠারের হাতল ভেঙে ফেললো, তাই না? আমরা বললাম হোয়াইল হি ওয়াজ চপিং উড, অল অফ এ সাডেন দ্য এক্স হ্যান্ডেল ব্রোক ডাউন, সো ফর দিস রিজন রাইটার ওয়ান্টেড টু পে ফর দ্য মানি ফর রিপেয়ার ইট, বাট জেরি স্ট্রংলি রিফিউজড ইট, এটা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। যা হুইচ ডিনোটস, যা নির্দেশ করেছে দ্য ফার্ম পার্সোনালিটি অফ জেরি, ফার্ম পার্সোনালিটি, দৃঢ় ব্যক্তিত্ব অফ হিম, তার দৃঢ় ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে। খেয়াল করো, আর এভাবেই এই পার্সোনালিটি তার ফ্রি উইল এজেন্ট সত্তাকে এস্টাবলিশ করেছে। লিখে ফেলো। আর এভাবেই দাস অথবা দিস পার্সোনালিটি, দিস ক্যারেক্টারিস্টিক্স এস্টাবলিশড হিম অ্যাজ আ ফ্রি উইল এজেন্ট ইন ওয়ার্কস। ওয়ার্কস মানে সাহিত্যকর্ম, ওয়ার্ক মানে কাজ, আর ওয়ার্কস মানে সাহিত্যকর্ম। এই যে পার্সোনালিটি ডিনোট করেছে, ফার্ম পার্সোনালিটি, এই ক্যারেক্টারিস্টিক্স, লাস্টের লাইন লেখো, দিস ক্যারেক্টারিস্টিক্স, এই বৈশিষ্ট্যই, দিস অটোনোমাস ক্যারেক্টারিস্টিক্স, এই বৈশিষ্ট্যই এস্টাবলিশড হিম, এস্টাবলিশেস, প্রেজেন্ট লেখো, জেরি তো সবসময় প্রেজেন্ট, এই গল্প পড়তেই থাকবো। দিস ক্যারেক্টারিস্টিক্স, এই বৈশিষ্ট্যই এস্টাবলিশেস হিম as a free will agent in this works, works মানে সাহিত্যকর্ম। লেখা শেষ করেছো? এই লেখা শেষ করেছো কিনা? এই রে, 12টার বেশি বেজে গেছে। বলো লেখা শেষ করেছো কিনা?
জেরি একটা প্রতীকী ধর্মী গল্প। এই গল্প সেন্সিটিভ, সংবেদনশীল, এবং এই গল্প ফেইথফুলের গল্প, একই সাথে ফেইথলেসনেসের গল্প। এই গল্পের মধ্যে তুলে ধরেছে লোনলিনেস, একাকিত্ব, এবং এই গল্পের মধ্যে সেলফ স্যাক্রিফাইসও তুলে ধরা হয়েছে। আমরা বললাম দিস ক্যারেক্টারিস্টিক্স, লাস্টের লাইন, দিস ক্যারেক্টারিস্টিক্স, এই গুণাবলী এস্টাবলিশেস হিম, তাকে প্রতিষ্ঠা করেছে অ্যাজ আ ফ্রি উইল এজেন্ট, এক স্বাধীন চেতা মানুষ হিসাবে, এক স্বাধীন চেতা চরিত্র হিসাবে, ইন দিস ওয়ার্কস, এই সাহিত্যকর্মে। এখানে তোমার বুঝতেই পারছো এই গল্পের মধ্যে আমরা যে যে লিটারারি অ্যানালাইসিস রয়েছে, একটা হিউম্যান রিলেশনশিপের কথা বলেছে, আবার একই সাথে কনফ্লিক্ট অফ ট্রাস্টের কথাও বলেছে, বিশ্বাসের যে সংঘাত ছিল সেই জায়গায় বলেছে। আচ্ছা, প্রতিদিন আমাদের হচ্ছে কি 11টা থেকেই ক্লাস শুরু হবে, জাস্ট টাইমে সবাই করে ফেলো, এবং যা যা পড়ানো হবে সেটার আজকে থেকে একটা নোট কন্টেস্ট, এক সপ্তাহ পরে এটার একটা দেওয়া হবে পরবর্তী ক্লাসের মধ্যে। সো খেয়াল করো তাহলে। আচ্ছা, কালকের ক্লাসের রুটিনটা একটু জানাই দেওয়া হবে, কারণ শুক্রবারে দিনে আমি তো ফাঁকা থাকি না, আর আমাদের এসসিপির সকল ক্লাসও শুক্রবারে বন্ধ থাকে। সো রাতে, শুক্রবারে ক্লাসটা রাতে হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আজকে আমরা এই চ্যাপ্টারটা এবার শুধু প্রশ্ন লিখে আমরা শেষ করে ফেলবো। ওকে।